প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক চলছে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন সম্পর্কিত বিষয়গুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া জুলাই সনদ ইস্যুতে বিএনপির অবস্থান নিয়েও প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হবে। দলটির পক্ষ থেকে পরামর্শ ও সুপারিশ জানানো হতে পারে এই সাক্ষাতে। এর আগে ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চলমান বৈঠকের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, আমরা তো জানাচ্ছিলাম যে মির্জা ফখরুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যমুনায় গেছে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে। সেখানে বেশ কিছু বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আপনি তো বৈঠক স্থলে রয়েছেন, সেখানকার সর্বশেষ কি তথ্য জানতে পারছেন? হয়ে গেছে বিএনপি মহাসচিবের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল প্রধান এর মধ্যে শেষ হয়ে গেছে বলেই শুনেছি। তো মহাসচিব আসলে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন। যমুনায় প্রবেশের আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাকে জিজ্ঞেস করেছিলাম যে আজকের এই বৈঠক কেন। তো তিনি যেটা বলেছেন যে ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচন কিভাবে করা যায় সেটা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের কিছু আলোচনা দরকার। প্রধান উপদেষ্টা এই শুক্রবার যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে বলেছিলেন রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসে ঠিক করবে আগামী নির্বাচন কিভাবে করা যায়, কিভাবে আরো সুন্দর করে করা যায়। তো তার অংশ হিসেবে আজকে যেটা আমি জেনেছি যে বিএনপি থেকে সময় চাওয়া হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের এবং তিনি সময় দিয়েছেন। ৩ জন সদস্য সেই বৈঠকে ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির আরেকজন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি যেটা বলেছেন যে প্রশাসনিক আরো কিছু বিষয়ে সরকারের সঙ্গে বিএনপির আলোচনা রয়েছে। আসলে আগামী নির্বাচন কিভাবে করা যায় সেটা নিয়ে তারা কথা বলছেন। এছাড়া আরো অনেক কিছু জটিলতা রয়েছে। আপনি জানেন যে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সবগুলো দল সব বিষয়ে কিন্তু একমত হতে পারেনি। জামায়াত ইসলামী পিআর নিয়ে উচ্চ কক্ষেও তারা পিআর চায়, নিম্ন কক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এই নিয়ে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না এমনটিও কিন্তু তারা বলেছিল, শর্ত দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত জামায়াত এসেছে এবং স্বাক্ষর করেছে। স্বাক্ষর করার পর জামায়াত কিন্তু বলেছে যে তারা আশ্বাসের কারণে স্বাক্ষর করেছে। মানে মতবিরোধ কিন্তু কিছুটা রয়ে গেছে। এনসিপি আসেনি, 4টি বাম দল আসেনি, কিন্তু প্রধান উপদেষ্টা চাচ্ছেন সবগুলো দলের সঙ্গে বসে যতটুকু দ্বিমত আছে, বিভাজন রয়েছে সেগুলা দূর করে বিএনপি কিন্তু সব সময় আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য যে কোনো ধরনের তারা এক ধরনের যেটাকে সমঝোতা বলে সেটাতে তারা থাকতে আগ্রহী। তো আজকে যেহেতু বড় একটি রাজনৈতিক দল, প্রথম বৈঠকটা বিএনপির সঙ্গে হচ্ছে, তারপর জামায়াতে ইসলাম, এনসিপি সহ আরো কিছু রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বসবেন। এই বসার উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচন নিয়ে আলাপ আলোচনা, যে কিভাবে শেষ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন করা যায়। এটা কিন্তু মির্জা ফখরুলের নেতৃত্বে এই প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছে। এই প্রতিনিধি দলে আর কারা কারা রয়েছেন সে বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? বিএনপির প্রতিনিধি দলে 3 জন সদস্য রয়েছেন। নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আরো একজন গুরুত্বপূর্ণ সদস্য আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি ঐক্যমত কমিশনের সবগুলো বৈঠকে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন এবং রাষ্ট্র সংস্কার প্রস্তাব সহ যেই সংস্কারগুলো নিয়ে তিনি দলের পক্ষ হয়ে তিনি কিন্তু ডিল করেছেন, প্রেস ব্রিফিং করেছেন, বৈঠক করেছেন। তো সালাউদ্দিন আহমেদের সঙ্গেই কিন্তু বৈঠকে প্রবেশের আগে আমি জানতে চেয়েছিলাম যে আজকের বৈঠক কি নিয়ে। তিনি বলেছেন নির্বাচন নিয়ে বৈঠক হবে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং
প্রশাসনিক কিছু বিষয় নিয়ে বিএনপির কিছু অবজারভেশন রয়েছে, বিএনপির কিছু মতামত রয়েছে। প্রশাসনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে কিন্তু বিএনপির সঙ্গে জামায়াতের কিছু মতভেদ তৈরি হয়েছে। মূলত সেই বিষয়গুলো ফয়সলা করতেই বা সেগুলো নিয়ে আলোচনা করতেই আজকের বৈঠক হচ্ছে। আজকের বৈঠক মূলত নির্বাচন কেন্দ্রিক। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব বৈঠক থেকে বেরিয়ে এসে, বৈঠক শেষ হয়েছে, তিনি কথা বলবেন এমনটাই আমরা অপেক্ষা করছি বিএনপির ব্রিফিং এর জন্য। জানার পারবেন, আমরাও আপনার কাছ থেকে জানার জন্য অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ আপনাকে। ভারতের সাথে বেশিরভাগ চুক্তির কোনো অস্তিত্বই নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ঢাকা দিল্লির কোনো চুক্তি বাতিলের তথ্য সঠিক নয় বলেও জানিয়েছেন তিনি। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আরও বলেন, ভারতের সাথে বাংলাদেশের একটি চুক্তি বাতিল হয়েছে। এছাড়া আদানির সাথে চুক্তির পর্যালোচনা চলছে বলেও জানান তিনি। বলেন, ফেনী নদীর পানি বন্টন নিয়ে ভারতের সাথে কোনো চুক্তিই হয়নি। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল মিরসরাই ও মোংলা আইইজেড বাতিলের বিষয়টিও পর্যালোচনা চলছে বলে জানান উপদেষ্টা। এছাড়া ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সাথে চুক্তিও বাতিল হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্য কারো পোস্ট শেয়ার করেছেন, তিনি এটি না করলেও পারতেন বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। রাশিয়া বা ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে কোনো বাংলাদেশিকেই সরকার অনুমতি দেয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। যে তালিকাটা এসেছে ওখানে, এটা সঠিক নয়। এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডেন রিচের সাথে, গার্ডেন শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে, এটুকু আমি জানি। এটা তো অনেক পুরনো, অনেকদিন আগে করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামের নেই, অন্যরকম ডেসক্রিপশনের কিছু আছে। বাড়ি ভাড়া ও ভাতা বৃদ্ধির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর আন্দোলন প্রত্যাহার করলেন এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, 1 নভেম্বর 2025 থেকে এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া মূল বেতনের 7.5% নির্ধারণ করা হয়েছে। আগামী বাজেটে তা 15% উন্নীত করার কথাও জানানো হয়। টানা 10 দিন অবস্থান কর্মসূচি পালনের পর শেষ পর্যন্ত দাবি আদায় করেই আমরণ অনশন প্রত্যাহার করলেন এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে শিক্ষা উপদেষ্টার সাথে শিক্ষক প্রতিনিধিদের বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, 2 ধাপে বাড়ি ভাড়া 15% উন্নীত করা হবে। আজকের এই ঘোষণা যেটা হলো যে 5% থেকে 7.5%, এই 7.5% এই বছর, এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 17%, 15% সেটা হবে। সরকারের সামর্থ্য, এটাও আমাদের বিবেকবান শিক্ষক হিসাবে আমরা এটা বিবেচনায় নিয়েছি। ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন, আমরাও এগিয়ে এসেছি। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। এর আগে রোববার এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 5% বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। তবে তা পর্যাপ্ত নয় দাবি করে আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষকরা। যারা এসির মধ্যে আছে তারা বুঝতে পারতেছে না যে আমরা কি কষ্টে আছি। শিক্ষকদের দেবার বেলায় শূন্য হয়ে যায় রাষ্ট্রীয় ফান্ড, এটা কোনো মতেই মানানসই না। বাচ্চারা পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে, তাদের জন্য আমাদেরও মনে এই কষ্ট আছে যে আমরা তাদের ক্লাস নিতে পারছি না। শিক্ষকদের দাবির সাথে সংহতি জানায় এনসিপি। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকরা 4র্থ শ্রেণীর জীবনযাপন করেন, যা জাতির জন্য লজ্জার। আপনার যে দারোয়ান, আপনার গাড়ির যে ড্রাইভার, এই গাড়ির ড্রাইভারের খোঁজ নিয়ে দেখেন ঢাকা শহরে 5 তলা বাড়ি রয়েছে। এই জাতি গড়ার কারিগররা জীবনযাপন করে 4র্থ শ্রেণীর। একটা 4র্থ শ্রেণীর জীবনযাপন করে কেউ 1ম শ্রেণীর নাগরিক বানাতে পারে না। আন্দোলন প্রত্যাহার হওয়ায় যত দ্রুত সম্ভব নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু করার কথা জানান শিক্ষকরা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাই।